আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে কালের মন্দিরা। নমস্কার বন্ধুরা, গল্পকথনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে কালের মন্দিরা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে 30 মার্চ। ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, পাশাপাশি লিখে গেছেন চিত্রনাট্য, অজস্র ছোট গল্প ও কিছু অসামান্য ঐতিহাসিক উপন্যাস, যার মধ্যে উল্লেখযোগ্য তুঙ্গভদ্রার তীরে, তুমি সন্ধ্যার মেঘ, গৌরমল্লার ইত্যাদি। 1970 খ্রিস্টাব্দে 22 সেপ্টেম্বর উনি পরলোক গমন করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী সমগ্র এই বইটি থেকে। শ্রোতাদের সুবিধার্থে গল্পের মূল ভাব অপরিবর্তিত রেখে আমরা গল্পের ভাষা সামান্য পরিবর্তন করে নিয়েছি। সমগ্র উপন্যাসটি আমরা আপনাদের 6টি পর্বে ভাগ করে শোনাব। গল্পের প্রথম পর্বে বিভিন্ন চরিত্রে আছেন বিদিশা, হিমেলা, সৈকত, সায়ন এবং সৌভাগ্য। গল্পের সাউন্ড ডিজাইন ও পোস্টার ডিজাইনে আমি সায়ন। গল্পের ডিরেকশন সৌভাগ্য। গল্প পাঠে সৌভাগ্য। গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র পর্ব পরিচালনায় টিম গল্পকথন। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে কালের মন্দিরা, প্রথম পর্ব। বৃদ্ধ হুঞ্জোদ্ধা মৌ গল্প বলছিলেন। নির্জন বনপথের পাশে ছোট্ট একটি জলসত্র। এই জলসত্রের প্রপাপালিকা যুবতী গালে হাত দিয়ে অদূরে বসে মৌয়ের গল্প শুনছিল। চারিদিকে প্রস্তরাকীর্ণ অসমতল ভূমির ওপর দেবদারু, পিয়াল ও মহুয়ার বন। পথের ধারে বন তত ঘন নয়, যতদূর গেছে ততই ঘন হয়েছে। অনুচ্চ পর্বতশ্রেণী দ্বিপ্রহরের খরা রোদে শল্কাবৃত সরীসৃপের মতো ক্লান্তভাবে পড়ে আছে। নবাগত গ্রীষ্মের অলস ভাব ও পাকা মিষ্টি ফলের সুগন্ধ মিশে আতপ্ত বাতাসকে মদমন্থর করে তুলেছে। এই পর্বত কান্তা তরঙ্গিত বিচিত্র দৃশ্যের মধ্যে দিয়ে সরু পথটা যেন অতি যত্নে নিজেকে লুকিয়ে দক্ষিণ থেকে উত্তরাভিমুখে চলে গেছে। দ্বিপ্রহরে ও পথ জনহীন। এই পার্বত্য রাজ্যের কেন্দ্রপুরী কপোতকুট এখান থেকে প্রায় ক্রোশেক পথ দক্ষিণ। পথের ধারে রুক্ষ পাথরে নির্মিত একটি কুঠির। এটা জলসত্র। তার দুই পাশে দুটি দেবদারু গাছ সোজাভাবে দাঁড়িয়ে তার ঘন পত্রভারে স্থানটিকে ছায়া শীতল করে রেখেছে। বৃদ্ধ হুঞ্জোদ্ধা মৌ একটি দেবদারু কাণ্ডে পিঠে ভর দিয়ে হাঁটু দুটি হাত দিয়ে আবেষ্টনপূর্বক নিজের স্মৃতি কথা বলছিল। মহারাজাধিরাজ পরম ভট্টারক মগধেশ্বর স্কন্দের ষোড়শ রাজাঙ্কে উত্তর পশ্চিম ভারতের শৈলবন্ধুর অধিত্যকার এক প্রান্তে বিটঙ্ক নামক ক্ষুদ্র রাজ্যের রাজধানী কপোতকুট থেকে অনতি দূরে এক ক্ষুদ্র জলসত্রের তরু ছায়ামূলে আমাদের কাহিনী আরম্ভ হচ্ছে। বৃদ্ধ মৌ নিজের বিলাপপূর্ণ স্মৃতিকথা শোনাতে ভালোবাসত। তার যুদ্ধী জীবন শেষ হয়েছে, দেহে আর শক্তি নেই। যে দুর্ধর্ষ প্রকৃতি নিয়ে 25 বছর আগে মুক্ত তরবারি হাতে এই রাজ্যে প্রবেশ করেছিল, সেটাও বোধ করি নিভে গিয়েছে। তাই উত্তর মেরুর সুদীর্ঘ রাত্রে তুষার সংকটের মধ্যে আগুন জেলে মেরুবাসী যেমন সূর্যের স্বপ্ন দেখে, জরাগ্রস্ত মৌ তেমন হুন জাতির
অতীত বীরত্ব গৌরবের স্বপ্ন দেখত। তার দেহ খর্ব, সে যে এককালে অতিশয় বলশালী ছিল সেটা তার শিথিল চর্মাবৃত দেহ কঙ্কালে সুবিপুল প্রস্থ থেকে অনুমান হয়। কেশলেশহীন মুখমণ্ডলের অগণিত কোঁচকানো চিহ্নে নারকেল ফলের আকৃতি ধারণ করেছে। গাল ও ভ্রুয়ের মাঝখানে ক্ষুদ্র চোখ দুটি কিন্তু সুকৃষ্ণ। মাথার উপর কয়েকগুচ্ছ ধূসর বর্ণের কেশ নিজ বিরলতার ফাঁকে ফাঁকে করটির গঠন প্রকট করছে। মোঙের কণ্ঠস্বর শ্রুতিমধুর নয়। হুঞ্জাতের কণ্ঠস্বর স্বভাবতই প্রসাদগুণ বর্জিত হয়। মোং কথা বললে মনে হতো বিশাল ভারবাহী কোনো গরুর তৈলহীন চাকা থেকে আত্ম আপত্তি উঠে আসছে। নগরের পানশালায় মোং গল্প বলতে আরম্ভ করলেই শ্রোতারা উঠে অন্যত্র চলে যেত, কিন্তু তাতে মোং নিরাশ হতো না। কোনো ক্রমে সে একটা শ্রোতা সংগ্রহ করতে পারলেই সে অতীতের কাহিনী আরম্ভ করে দিত। বর্তমানে মোঙের একটি শ্রুতি জুটেছিল। সেই জলসত্রের প্রপাপালিকা সুকোপা। তপ্ত কাঞ্চনবর্ণা তন্নি, বয়স অনুমান 20-22 বলেই মনে হয়, কিন্তু আসলে 25 বছর। ঠোঁটের নিচে হালকা হাসির আভাস। চোখ দুটি নীলাঞ্জন মেঘের স্নিগ্ধতায় সরস। সুগোপা রাজ উদ্যানের মালি স্ত্রী। তার হাতের মালা না হলে রাজকুমারী, কিন্তু সুগোপার পূর্ণ পরিচয় পরে প্রকাশ পাবে। মোং দাঁত মাজার জন্য গাছের ডালের সন্ধানে প্রায় নগরের বাইরে জঙ্গলের মধ্যে আসে। করঞ্জা গাছের দন্তকাষ্ঠ অন্য কোথাও পাওয়া যায় না। তখন দুদণ্ড সুগোপার কাছে বসে সে নিজের প্রিয় কাহিনী বলে যায়। সুগোপাও আপত্তি করে না। সারাদিন তাকে একাকিনী এই প্রপায় থাকতে হয়। সারাদিন 2-4 জন দুরাগত পথিক জলপান করার জন্য ক্ষণিক দাঁড়ায়, তৃষ্ণা মিটিয়ে নগরীর দিকে চলে যায়। এই নিঃসঙ্গতার মধ্যে মোঙের গল্প তার মন্দ লাগে না। সুদূর বক্ষ নদীর তীরে হুনেরা কি করে জীবনযাপন করত, তারপর একদিন যাযাবর জাতির স্বভাবজাত অস্থিরতা কিভাবে তাদের বিশাল গোষ্ঠীকে গান্ধারের সীমান্তে এনে ফেলল, তারপর পঞ্চনদ ধৌত শ্যামল উপত্যকার লোভে তারা কিভাবে পঙ্গপালের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল, স্কন্ধের সাথে হুনদের যুদ্ধ, হুনদের ছত্রভঙ্গ হয়ে পড়া, তারপর 12,000 হুন এই বিটঙ্ক রাজ্য অধিকার করে বসল, কপতকোটে প্রবেশ করে রাজপুরী আক্রমণ করল। মোং গল্প বলছিল, আর সুগোপা গালে হাত দিয়ে শয্যার মতো দেখতে একটা উঁচু পাথরে বসে শুনছিল। দোদুর ধ্বনিবৎ একটি শব্দ মোঙের কণ্ঠ থেকে বেরিয়ে এলো। এটা তার হাসি। ক্ষণিক কৌতুক কমলে মোং বলল, মেষ, গড্ডালিকা, হুঞ্জাটি আর নেই, ভেড়া হয়ে গেছে। 25 বছর আগে যারা সিংহ ছিল তারা আজ ভেড়া। কাকে দোষ দেব? আমাদের যিনি রাজা একদিন নিজের হাতে এদেশের মেরুদণ্ডহীন অধিপতির মাথা কেটে শূল শীর্ষে স্থাপন করেছিলেন, তিনি আজ অহিংসা ধর্ম গ্রহণ করেছেন। শুকর পর্যন্ত আহার করেন না। ধর্ম, তরবারি যাহার একমাত্র দেবতা, সে বুদ্ধের মন্দির স্থাপন করে কোন এক ভিক্ষুকের অস্থি পূজা করছে। মোঙের কণ্ঠ থেকে আবার শ্লেষপূর্ণ দোদুর ধ্বনি বেরিয়ে এলো। সুগোপা গাল থেকে হাত নামিয়ে প্রশ্ন করল, মহারাজ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন? মোং বৃক্ষকাণ্ডের অবলম্বন ত্যাগ করে উঠে বসল। তালপাতার পুতুলের মতো সহসা 2 হাত আস্ফালিত করে বলল, এই কথাই তো বলছি, কিন্তু কেন এমন হলো? 12,000 শোণিত লোলুপ মরুসিংহ 25 বছর আগে দেশে প্রবেশ করেছিল। তারা আজ কোথায়? ভেড়া, সব ভেড়া। সুগোপার ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিল। সে বলল, মৌ,
তবে তো তুমিও ভেড়া। মৌ কথার কর্ণপাত না করে আবার ঠেস দিয়ে বসল। ক্ষুদ্র চোখ দুটি দিয়ে কিছুক্ষণ সুগোবার মুখের দিকে চেয়ে থাকল। তারপর কতকটা যেন নিজ মনেই বলল, তরবারির নখ, ঘোড়ার পিছনের পা এবং স্ত্রীলোকের কটাক্ষ, মানুষের সমস্ত বিপদের মূলে এই তিনটি। হন শিশুকাল থেকে প্রথম দুটি এড়িয়ে চলতে শেখে, কিন্তু ওই তৃতীয় বিপদই সর্বনাশ করেছে। বেশ ছিলাম আমরা মরুর কোলে। আমাদের বলিষ্ঠ রূপহীনা নারীরা ঘোড়া উটের সাথে একসঙ্গেই কাজ করত, দুর্দম হুন শিশু প্রসব করত। এদেশের কুহকিনীদের মতো পুরুষকে মেষ শাবকে পরিণত করত না। প্রবাদ বাক্য মিথ্যা নয়। তরবারির নখ, ঘোড়ার পা আর স্ত্রীলোকের কটাক্ষ। মৌ অত্যন্ত ক্ষুব্ধভাবে সুগোপার সুন্দর মুখের দিকে চেয়ে শুষ্ক নারকেলের মতো মাথাটি নাড়তে লাগল। মৃদু হেসে সুগোপা বলল, মৌ, তোমার নাকশিনার কটাক্ষ কি এখনো খুব তীক্ষ্ণ আছে? মৌ দুহাত নেড়ে সুগোপার পরিহাস দূরে সরিয়ে দিয়ে বলল, এক পুরুষের মধ্যে একটা জাতি অক্ষম হয়ে গেল। আমরা না হয় বুড়ো হয়েছি, যৌবন ও অশ্বিনী দুগ্ধজাত মদ্যের মাদকতা চিরদিন থাকে না, কিন্তু আমাদের সন্তানেরা বা কি? তারা হুনের পুত্র বটে, তবু তারা হুন নয়। মরুসিংহের ঔরসে ভেড়া জন্মগ্রহণ করেছে। ভেড়ার উপমাটা বৃদ্ধকে চেপে ধরেছে। তদুপরি সে উত্তরোত্তর উষ্ণতর হয়ে উঠেছে দেখে সুগোপা বলল, সেই জন্য বিলাপ করে লাভ নেই। এই দেশের নারীরা তোমাদের সাত করে বিয়ে করেনি, তোমরাই বলপূর্বক তাদের বিয়ে করেছিলে। এখন কাঁদলে চলবে কেন? আর ফলও নিতান্ত মন্দ হয়েছে বলে তো মনে হয় না। তোমাদের বংশধরেরা আর কিছু না হোক তোমাদের চেয়ে সুশ্রী। তাদের কুল না থাক, শীল আছে। শীল আছে? মৌয়ের স্বর ক্রোধে আরো তীক্ষ্ণ হয়ে উঠল। কি প্রয়োজন এই শীলের? শিষ্টতার দ্বারা শত্রুর মাথা কেটে নেওয়া যায়। চাবুকের পরিবর্তে সৌজন্য প্রয়োগ করলে ঘোড়া কি অধিক দৌড়ায়? আমরা যেদিন রাজধানী অধিকার করি সেদিন কি শিষ্টতা দেখিয়েছিলাম? বাজ পাখির মতো আমরা কপতকুটের ওপর এসে পড়েছিলাম। নগরের পয়ঃপ্রণালী দিয়ে রক্তের স্রোত বয়ে গিয়েছিল। রাজপ্রাসাদের রক্ষীরা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল। মৌ আবার হাসল। রাজপ্রাসাদের বিজয়ের কথা মনে পড়লে এখনো আমার রক্ত নৃত্য করে ওঠে। সুগোপা বলল, রক্ত পিপাসা হন, তবে সেই গল্প বলো। তোমার আক্ষেপ শোনার আমার কোনো আগ্রহ নেই। দূরস্থ শিকারের প্রতি চলৎ শক্তিহীন বৃদ্ধ বাঘ যেভাবে তাকিয়ে থাকে, মৌ সেইভাবে শূন্যে তাকিয়ে রইল। লোলুপ জিহায় বলতে লাগল, সেদিন 2 মুঠো ভরে সোনা লুট করেছিলাম। প্রাসাদের নিচে অন্ধকূপ কক্ষে সোনার দিনার স্তূপীকৃত ছিল। 8 জন রক্ষী সেই গর্ভগৃহ পাহারা দিচ্ছিল। তুষফান প্রথমে সেই গুপ্ত কোষাগারের সন্ধান পায়। আমরা 30 জন হুন গিয়ে রক্ষীদের কেটে ফেললাম। তারপর তারপর সকলে মিলে সেই দিনার স্তূপ, এত সোনা আর কখনো দেখব না। তুষফান ছিল আমাদের নায়ক। অধিকাংশ দিনার তারই ভাগে পড়ল। যুদ্ধ শেষ হওয়ার পর সেই সোনা আমাদের রাজাকে উপহার দিয়ে তুষফান চষ্টন দুর্গের অধিপতি হয়ে বসল। সুগোপা বলল, তা জানি। তারপর আর কি করলে? মৌ বলে চলল, রত্নাগার থেকে উপরে এসে আমরা রাজ অবরোধের দিকে ছুটলাম। আমাদের আগেই সেখানে বহু হুন পৌঁছেছিল। চারিদিক থেকে নারী কণ্ঠ, চিৎকার, কান্না, আর্তনাদ উঠে আসছিল। আমরা অবরোধের অলিন্দে প্রবেশ করে দেখলাম সেখানে এক পরম কৌতুককর খেলা চলছে।
6-7 জন হুন যোদ্ধা একটা ক্ষুদ্র বালকের দেহ নিয়ে খোলা তরবারির উপর লোফালোফি করছে। বালকটা রাজপুত্র, 1 বছর বয়স হবে, মাংসের একটা উলঙ্গ পিণ্ড বললেই হয়। একজন তাকে তরবারির ফলার ওপর নিয়ে আরেকজনের দিকে ছুঁড়ে দিচ্ছে, দ্বিতীয় ব্যক্তি তাকে তরবারির ফলার উপর গ্রহণ করছে। মাটিতে পড়তে দিচ্ছে না, শূন্যে শূন্যে খেলা চলছিল। শিশুটি মারা যায়নি, মাঝে মাঝে অস্পষ্ট কাতরোক্তি করছে, পাছে তরবারির আঘাতে কেটে 2 টুকরো হয়ে যায়। এজন্য সকলেই তাকে ফলার পার্শ্বদেশে গ্রহণ করছে। তবুও শিশুটির রক্ত ঝরে পড়ছে। আমরাও গিয়ে খেলায় যোগ দিলাম। মাঝে মাঝে হাসির অট্টরোল উঠতে লাগলো। একটা যুবতী তার পথে উঁকি মেরে সহসা চিৎকার করে পালিয়ে গেল। আমাদের মধ্যে 2-4 জন খেলা ছেড়ে তার পিছনে দৌড়ালো। এই সময় কে একজন এসে সংবাদ দিল, রাজা ধরা পড়েছে। রক্ত পাগল হুনের দল সেই শিশুকে সেখানেই ফেলে চলে গেল। আমি কিন্তু তাদের সঙ্গে গেলাম না, শুধু হত্যা আর লুণ্ঠনে হুনের তৃপ্তি হয় না। খোলা তরবারি হাতে আমি অবরোধের ভেতরে প্রবেশ করলাম। এতক্ষণ গল্প বলতে বলতে মোঙের ক্ষুদ্র চোখ দুটি হিংস্র উল্লাসে জ্বলছিল। এখন সহসা যেন চোখের জ্যোতি নিভে গেল। সে কিছুক্ষণ নিস্তব্ধ থেকে বিষণ্ণ স্বরে বলল, এই অবরোধের একটি কক্ষে প্রথম নাগসেনার সাথে সাক্ষাৎ পাই। পালঙ্কের নিচে লুকিয়েছিল, তাকে টেনে বার করলাম। সে কঙ্কন দিয়ে আমার কপালে আঘাত করল। আমি তরবারি ফেলে দিয়ে তাকে জাপটে ধরলাম। সে আমার বুকে কামড়ে দিল। কামড়ের দাগ এখনো আমার বুকে আছে। সেই অবধি মোঙের স্বর অত্যন্ত করুণ হতে হতে ক্রমে থেমে গেল। সুগোপা গালে হাত দিয়ে নিঃশব্দে শুনছিল। এই নৃশংস কাহিনী তাকে বিচলিত করতে পারেনি। দেশব্যাপী বিপ্লবের মধ্যে যার জন্ম, অমানসিক নিষ্ঠুরতার বহু চিত্র যার শৈশব স্মৃতির মূল উপাদান, যার নিজের মা ও বহু পরিজনেই রক্তের স্রোতে ভেসে গেছে, মোঙের কাহিনী শুনে তার বিচলিত হওয়ার কথা নয়। শুধু রাজপুরী অধিকারের এই ইতিহাস তার অজ্ঞাত ছিল বলেই সে মনোযোগ দিয়ে শুনছিল। কিছুক্ষণ নীরবে কাটবার পর সুগোপা মুখ তুলে বলল, সেই শিশুর কি হলো? শিশুর? মোং স্মৃতির জলে পুনরায় ডুব দিয়ে বলল, শিশুটা সেই অলিন্দের রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তারপর তারপর হ্যাঁ, ঠিক মনে পড়েছে। চুপহাং, পাগলা চুপহাং অবরোধ থেকে নাগসেনাকে যখন নিয়ে বেরিয়ে আসছি, দেখি আমাদের পাগলা চুপহাং শিশুটাকে নিজের ঝোলার মধ্যে পুড়ছে। জিজ্ঞাসা করলাম, এটাকে নিয়ে কি করবে? শুল্য মাংস তৈরি করে খাবে? চুপহাং ভাঙা দাঁত বার করে হাসল। মোং আবার চিন্তামগ্ন হয়ে পড়ল। আশ্চর্য, চুপহাংকে সেদিনের পর আর দেখিনি। হয়তো মরে গেছে। হুনের আয়ু আর মরীচিকার মায়া কখন যে শেষ হবে কেউ জানে না। চুপহাং পাগল ছিল বটে, কিন্তু অনেক তন্ত্রমন্ত্র জানত। গাছের পাতা ও শিকড়ের রস দিয়ে দেহের অস্ত্রক্ষত অবিকল জুড়ে দিতে পারত। সুগোপা জিজ্ঞাসা করল, আর সেই যুবতী, তার কি হলো? কোন যুবতী? নাগসেনা? সুগোপার ঠোঁট একটু প্রসারিত হলো। সে বলল, না, নাগসেনার কি হলো তা আমরা জানি। নাগসেনা এখন নাকিনী হয়ে তোমার কণ্ঠ চেপে ধরেছে। আমি অন্য যুবতীর কথা বলছি, যে তোমাদের খেলা দেখে চিৎকার করে পালিয়েছিল, সেই যুবতীর কথা। মোং তাচ্ছিল্য ভরে বলল, কে এটা সংবাদ রাখে? 2-3 জন তাকে ধরবার জন্য ছুটেছিল,
তারপর কি হলো জানি না। রাজপুরীতে বহু কিঙ্করী পরিচারিকা ছিল। হুনেরা যে যাকে পেল দখল করলো। কয়েকটা যুবতী আত্মহত্যা করেছিল। সুগোপা নিঃশ্বাস ত্যাগ করে বলল, বোধহয় সেই যুবতীই আমার মা। তিনি রাজপুত্রের ধাত্রী ছিলেন। আমরা একই স্তনদুগ্ধ পান করেছিলাম। মোং বিস্ময় প্রকাশ করল না। নিরুৎসুকভাবে সুগোপার দিকে চেয়ে বলল, হতেও পারে। তার বয়স তোমারই মতো ছিল। মাটির দিকে তাকিয়ে থেকে সুগোপা বলল, জানি না আমার মায়ের কি দশা হয়েছিল। তিনি আর রাজপুরী থেকে ঘরে ফেরেননি, হয়তো আত্মহত্যাই করেছিলেন। এই সময় তাদের কথোপকথনে বাধা পড়ল। মাটির দিক থেকে চোখ তুলে সুগোপা চমকে দেখল এক পুরুষ দেবদারুর ছায়ার নিচে এসে দাঁড়িয়েছে। কখন যে এই অপরিচিত আগন্তুক নিঃশব্দে তাদের খুব কাছে এসে উপস্থিত হয়েছে তা তারা জানতে পারেনি। সুগোপা বলে উঠল, কে তুমি? আগন্তুক উত্তর দিল, পথিক, তুমি প্রভাবালিকা? জল দাও। সুগোপা পথিককে আপাদ মস্তক নিরীক্ষণ করল। আগন্তুক যে বিদেশি সেটা তার বেশভূষা দেখে আর সন্দেহ থাকে না। দেহের উপরের অংশ একটি জীর্ণ লৌহ জালক দিয়ে আবৃত। মাথায়ও একই লৌহ জালকের শিরস্ত্রাণ। কোমরে চামড়ার খাপে তরবারি। পা দুটো বৃষচর্মের পাদুকা দিয়ে আবদ্ধ। দেহে কোথাও চর্বি নেই, বরং দৈর্ঘ্যের অনুপাতে একটু রোগা। সব মিলিয়ে ছিলাহীন ধনুকের মতো লম্বা ও নমনীয়। কিন্তু মনে হয় প্রয়োজন হলেই মুহূর্তের মধ্যে গুণ সংযুক্ত হয়ে প্রাণঘাতী আকার ধারণ করতে পারে। আগন্তুকের বয়স অনুমান করা কঠিন, তবে 30 বছরের বেশি নয়। মুখের মধ্যে চোখ ও নাক অতিশয় তীক্ষ্ণ। চঞ্চল কালো চোখের দৃষ্টিতে একটা সতর্ক দুঃসাহসিকতা লুকোনো রয়েছে। বাহুবল ও কূটবুদ্ধির উপর নির্ভর করে যাদের জীবন ধারণ করতে হয় তাদের চোখে এরকম দৃষ্টি বোধহয় স্বভাব সিদ্ধ হয়ে পড়ে। ফলে আগন্তুক যে একজন যুদ্ধজীবী সেটা সহজেই অনুমান করা যায়। তার মুখে ও হাতে অনেকগুলি ক্ষতরেখা দেখে এই অনুমান দৃঢ় হয়। ছেঁড়া লৌহজালকের ফাঁকে বুকের উপরেও বহু রেখা আঁকা রয়েছে। দেখলে মনে হয় গৌরবর্ণ ত্বকের উপর কাজল দিয়ে কেউ রেখাগুলি এঁকে দিয়েছে। উপরের ভ্রু দুটির মাঝে গোলাকৃত তিলকের মতো একটা তাম্রবর্ণ চিহ্ন আছে। এটা ক্ষত চিহ্ন নাকি সহজাত জরুল সেটা বোঝা যায় না। সুগোপা ক্ষিপ্র দৃষ্টিতে আগন্তুককে দেখে নিয়ে জল আনবার জন্য কুটিরের দিকে চলে গেল। আগন্তুক আস্তে আস্তে এসে সুগোপা যেখানে বসেছিল সেই পাথরের উপর বসল। তার বসবার ভঙ্গিতে একটু ক্লান্ত ভাব প্রকাশ পেল। মৌ এতক্ষণ কৌতূহলের সাথে নবাগতকে দেখছিল, এখন বলল, তুমি দেখছি বিদেশি। তোমার দেশ কোথায়? বিদেশি উত্তর না দিয়ে এমনভাবে হাত সঞ্চালন করল যাতে গান্ধার থেকে পুণ্ড্রবর্ধন পর্যন্ত যে কোনো দেশই হতে পারে। মৌ আবার প্রশ্ন করল, তুমি যুদ্ধ ব্যবসায়ী? বিদেশি তার দিকে সতর্ক দৃষ্টি দিয়ে তাকে একবার ভালো করে দেখে নিল, তারপর সম্মতিসূচক ঘাড় নাড়ল। মৌ ব্যঙ্গের সুরে আবার হেসে বলল, ভাগ্য দেবতা দেখছে তোমার প্রতি সুপ্রসন্ন নয়। অস্ত্রের ক্ষত ছাড়া যুদ্ধ ব্যবসায় আর কিছু লাভ করতে পারোনি। তা কোন রাজ্যে সেনাভুক্ত ছিলে? বিদেশি এবারও উত্তর দিল না। উপর দিকে তাকিয়ে যেন অন্যমনস্ক হয়ে রইল। মৌয়ের কৌতূহল বেড়ে চলেছিল। সে অতঃপর গাম্ভীর্যের সাথে বলল, যুবক, তুমি এই রাজ্যে নতুন এসেছ। বোধহয় জানো না এটা হুন অধিকৃত। মহাপরাক্রান্ত হুন শ্রেষ্ঠ রুদ্র ধর্মাদিত্য এই বিটঙ্ক রাজ্যের রাজা। আমিও হুন। হুন অন্য জাতির স্পর্ধা সহ্য করে না। তোমার নাম কি? যুবকের স্বল্প গোঁফের আড়ালে একটু হাসি দেখা দিল। সে বলল, আমার নাম চিত্রক।
হ্যাঁ, চিত্রক, চিতাবাঘ? মঙের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তোমার নাম সার্থক বটে। তোমার সর্বাঙ্গে অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে তোমাকে চিতাবাঘ বলেই মনে হয়। এই রকম নাম কেবল হুনদের মধ্যেই ছিল। সিংহ, শূকর, নাগ, বৃষ, যার যেরকম আকৃতি প্রকৃতি সে সেই রকম নাম গ্রহণ করত। এখন আর কিছু নেই। আক্ষেপের সাথে নিঃশ্বাস ত্যাগ করে মং আগ্রহের সাথে বলল, তুমি বয়সে নবীন, কিন্তু নিশ্চয় অনেক যুদ্ধ করেছ, বহু নগর লুট করেছ। এই বিটঙ্ক রাজ্য একদিন আমরা, কিন্তু এ দেশের যুদ্ধ বিগ্রহ আর হয় না। ভেড়ার দল, কার সাথে যুদ্ধ করব? 25 বছর আগে একদিন ছিল। যুবক জিজ্ঞাসা করল, কপতকুর এখান থেকে কত দূর? মং বলল, আর তুমি কপটকুট যাবে? বেশি দূর নয়, 2 দণ্ডের পথ। তোমার ঘোড়া নেই দেখছি। হুন যোদ্ধা কিন্তু ঘোড়া ছাড়া এক পাও চলে না। উটের শিবির এবং ঘোড়ার পিঠ, হুনের এটাই বাসস্থান। 25 বছর আগে আমরা 12,000 অশ্বারোহী। সুগোপা মাটির পাত্রে জল নিয়ে ফিরে এলো, সুতরাং মঙের গল্পে বাধা পড়ে গেল। পথিক সত্যি তৃষ্ণার্ত ছিল। সে সাগ্রহে উঠে এসে প্রথমে হাত মুখ ধুয়ে তারপর গণ্ডূষ ভরে তৃপ্তির সাথে জল পান করল। সুগোপা তার হাতে জল ঢালতে ঢালতে মঙের দিকে ঘাড় ফিরিয়ে বলল, মং, আর দেরি করো না। দাঁতন নিয়ে ঘরে ফিরতে দেরি হলে তোমার নাকশে না, দাঁতনের বদলে তোমার মুন্ডু চিবাবে। মং চমকে উপরে তাকালো। সূর্যদেব মধ্য গগন অতিক্রম করে পশ্চিমে হেলে পড়েছেন। মং উঠে দাঁড়ালো। জঙ্গলের মধ্যে করঞ্চা কাঠ খুঁজতে সময় লাগবে, তারপর ঘরে ফেরার পথও অনেকখানি। বৃদ্ধ বয়সে দ্রুত চলার শক্তি নেই। নাগসেনার কাছে ফিরে যেতে হয়তো সন্ধ্যা পার হয়ে যাবে। সেটা মঙের পক্ষে সুখের কিছু হবে না। পারিবারিক ব্যাপারে যুদ্ধবিগ্রহ মং ভালোবাসে না। 25 বছর আগের বীরত্বের কাহিনীটা আগন্তুককে শোনাবার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর ঘটল না। মং অগ্রসর হলো। কারোর সাথে কোনো কথা না বলে ক্ষুব্ধ অস্পষ্ট স্বরে তরবারির নখ, ঘোড়ার খুর ও স্ত্রী জাতির কটাক্ষ সম্বন্ধে প্রবাদ বাক্যটি আবৃত্তি করতে করতে জঙ্গলে প্রবেশ করল। ঘোড়ার খুর, অস্ত্র। এদিকে তৃষ্ণা মিটিয়ে চিত্রক আবার সেই পাথরের উপর বসেছিল। সুগোপা দেখল সে 2 হাঁটুর উপর কোনোই ঠেকিয়ে মুঠো করা 2 হাতের উপর গালের ভর দিয়ে স্থির চোখে তার দিকে চেয়ে আছে। হঠাৎ সুগোপা একটু অস্বস্তি অনুভব করল। সে মাসের পর মাস একাই জলসত্রে দিন কাটায়। কত পথিক আসে যায়। কেউ কম বয়সী প্রপা বালিকাকে দেখে দুটো রঙ্গতামাশার কথা বলে। সুগোপা চটুল কণ্ঠে তার উত্তর দেয়। কেউ বা অভদ্রতার সীমা অতিক্রম করলে 2-4টে কঠিন বাক্যে জর্জরিত করে তাকে নতবদনে বিদায় করে। কোনো অবস্থাতেই সুগোপা নিজের প্রতি আস্থায় বিচলিত হয় না। কিন্তু আজ এই জীর্ণবেশী বিদেশি যুবকে নিষ্ফলক চাহনি তাকে উদ্বিগ্ন করে তুলল। আচ্ছাদনটি বুকের উপর টেনে সুগোপা বলল, তুমি তো কপতকোট যাবে, তবে আর দেরি করছো কেন? চিত্রক তেমনভাবেই চেয়ে থেকে মৃদু স্বরে বলল, ক্লান্তি দূর করছি, আমার তাড়া নেই। কিছুক্ষণ নীরবে কাটল। চিত্রকের অচঞ্চল দৃষ্টি সুগোপার উপর স্থির হয়ে আছে। সুগোপা ক্রমে অস্থির হয়ে উঠল। একটু রুক্ষস্বরে বলল, তুমি কোন বর্বর দেশের মানুষ? স্ত্রীলোক কখনো দেখনি? এবার চিত্রক সুগোপার দিক থেকে দৃষ্টি সরিয়ে সাবধানে চারিদিকে চাইল। তার ঠোঁট দুটি একবার সংকুচিত ও প্রসারিত হলো। তারপর আবার মুঠোর ওপর গালের ভর রেখে সে ধীরে ধীরে বলল, স্থানটি বেশ নির্জন। এই অবান্তর উত্তরে সুগোপা রাগে নিজের ঠোঁট কামড়ালো। তারপর মাটি থেকে জলের পাত্রটি তুলে নিয়ে কুটিরের দিকে চলল।
তুমি সুন্দরী এবং যুবতী। শুভপা চমকে ঘাড় ফিরিয়ে দাঁড়ালো। চিত্রক অবিচলিত কণ্ঠস্বরে আবার বলল, তুমি সুন্দরী এবং যুবতী। এই জনহীন স্থানে একা থাকতে তোমার ভয় করে না? ভ্রু কুঁচকে শুভপা বলল, ভয়? কিসের ভয়? বনে হিংস্র জন্তু আছে। হিংস্র জন্তুকে আমি ভয় করি না। আর মানুষকে? মানুষ বাড়াবাড়ি করলে আমার অস্ত্র আছে। কি অস্ত্র? শুভপা তর্জনী তুলে কুটির প্রাঙ্গণের দিকে দেখালো। চিত্রক ঘাড় ফিরিয়ে দেখল প্রাঙ্গণের এক প্রান্তে একটা ঝাঁটা রয়েছে। চিত্রক একটু নীরস হাসির সাথে বলল, তুমি সাহসী বটে, কিন্তু ওই অস্ত্র দিয়ে লোভী পুরুষকে দূর করতে পারবে বলে মনে হয়? হ্যাঁ। অস্পষ্ট স্বরে এই কথাটি বলে শুভপা আবার কুটিরের দিকে পা বাড়ালো, কিন্তু তাকে এক পায়ের বেশি যেতে হলো না। চিত্রক এতক্ষণ অলসভাবে বসেছিল, এখন হঠাৎ বুনো বিড়ালের মতো লাফ দিয়ে শুভপার সামনে এসে দাঁড়ালো। তার মুখের অত্যন্ত কাছে মুখ নিয়ে গিয়ে বলল, সাহসিনী, এখন কোন অস্ত্র ব্যবহার করবে? তার কণ্ঠস্বরে গভীর ব্যঙ্গের সাথে গভীর একটা উত্তেজনা ফুটে উঠল। ভীতভাবে চোখ তুলে শুভপা দেখল চিত্রকের দুই চোখ হীরের মতো জ্বলছে। তার কপালে তাম্রবর্ণ চিহ্নটি রক্ত তিলকের মতো লাল হয়ে উঠেছে। শুভপা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পথ ছাড়ো বর্বর। যদি না ছাড়ি? শুভপা অসহায় দৃষ্টিতে চারিদিকে চাইল। এমন সময় যেন তার বিভ্রান্ত উৎকণ্ঠার সাথেই উত্তরোত্তর শিলা ও কাঁকড়পূর্ণ পথের উপর দ্রুত ঘোড়ার শব্দ শোনা গেল। পরক্ষণে একটি সুমিষ্ঠ কণ্ঠে উচ্চস্বরে আহ্বান এলো, শুভপা, শুভপা। চিত্রক শুভপার পথ ছেড়ে সরে দাঁড়ালো। কিছুক্ষণ পরেই অশ্বারোহীকে দেখা গেল। বিদ্যুতের গতিতে ঘোড়াটি রাস্তা থেকে দেবদারু গাছের তলায় এসে দাঁড়ালো। আরোহী এক লাফে ঘোড়া থেকে নামতেই শুভপা ছুটে গিয়ে তাকে দুই হাতে জড়িয়ে ধরল। অশ্বারোহীর বয়স বেশি নয়, কিশোর বললেই হয়। মুখে সামান্য গোঁফের চিহ্ন মাত্র নেই। মাথায় উজ্জ্বল ধাতু নির্মিত পাগড়ি, বুকে বর্ম, পিঠে তীর ধনুক। অপরূপ সুন্দর আকৃতি। দেখে মনে হয় দেব সেনাপতি কার্তিকেও শত্রু বিজয় বেরিয়েছেন। আরোহী হেসে বলল, শুভপা, কি হয়েছে সখী? শুভপার মন থেকে ক্ষণিক বিপদের সমস্ত গ্লানি মুছে গিয়েছিল। সে আনন্দে গদগদ হয়ে বলল, ও কিছু না, ওই বিদেশিটা আমার সাথে ধৃষ্টতা করছিল। এসো এসো, ঘরে এসো। শিকারে বেরিয়েছিলে বুঝি? গাল দুটো যে রোদে রাঙা হয়ে গেছে। চিত্রক এর মধ্যে নিঃশব্দে সরে গিয়ে দেবদারু গাছটির কাণ্ডে হাত রেখে দাঁড়িয়েছিল। অন্য হাতটি ছিল তরবারির উপর। তরুণ একটু বিস্ময়ে তার দিকে তাকালো। কিছুক্ষণের জন্য উভয়ের চোখে চোখ পড়ল। তারপর অবজ্ঞাপূর্ণ তাচ্ছিল্যের সাথে ঘোড়ার লাগাম চিত্রকের দিকে দিয়ে তরুণ বলল, আমার ঘোড়ার খেয়াল রাখো, পারিতোষিক পাবে। বলে সুগোপার কোমর জড়িয়ে ধরে হাসতে হাসতে এবং কথা বলতে বলতে কুটিরের দিকে চলল। সুগোপা বলল, তুমি যে এই নির্জন স্থানে আমার সাথে দেখা করতে আসবে সেটা আমি ভাবতেই পারিনি। হালকা হেসে তরুণ বলল, প্রপাপালিকা কেমন কর্তব্য পালন করছে রাজপক্ষ থেকে পরিদর্শন করতে এলাম। তারা কুটিরের মধ্যে ঢুকে গেল। চিত্রক ধীরে ধীরে ঘোড়াটির কাছে এসে দাঁড়ালো। সুন্দর কম্বোজীয় ঘোড়া পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মধুর মতো হলদেটে ত্বকে চীনদেশীয় রেশম বস্ত্রের মতো মসৃণতা, ঘাড়ের চামড় মুক্তোর মালার মতো, পিঠে নরম তুলোর আসন, লাগামের দড়ি সোনার। চিত্রক ঘোড়াটির ঘাড়ে হাত বোলালো। ঘোড়াটি নাক দিয়ে একটি হর্ষসূচক শব্দ করল। চিত্রক তখন চোখ মুচকে সতর্ক দৃষ্টিতে চারিদিকে দেখে নিল। নিস্তব্ধ দুপুর। কেবল কুটিরের ভেতর থেকে
হাসির আওয়াজ ভেসে আসছে। পথ জনমানবহীন। চিত্রকের ঠোঁটের পাশে একটা হালকা হাসির আওয়াজ দেখা দিল। কুটিল তিক্ত হাসি, তাতে আনন্দ বা কৌতুকের কোনো চিহ্ন নেই। তার কপালে তিলক চিহ্ন আবার ধীরে ধীরে রক্তবর্ণ হয়ে উঠল। ঘোড়ার লাগাম ধরে চিত্রক সন্তর্পণে তাকে পথের দিকে নিয়ে চলল। উঁচু নিচু মাটির উপর কোনো শব্দ হলো না। তারপর একবার পিছনে কুটিরের দিকে দৃষ্টিপাত করে এক লাফে সে ঘোড়ার পিঠে চড়ে বসল। আসনের উপর ঝুঁকে বসে সে তার দুই পায়ের হাঁটু ও গোড়ালি দিয়ে ঘোড়ার পাঁজর চেপে ধরতেই ঘোড়াটি তড়িৎ পৃষ্ঠের মতো লাফিয়ে ছুটতে আরম্ভ করল। প্রস্তরময় পথের উপর তার ক্ষিপ্র ক্ষুরধ্বনি কয়েকবার শোনা গেল। তারপরে আবার ঘাস ভূমিতে নীরব হয়ে গেল। নিমেষে ঘোড়া ও আরোহী পথের ধারের গভীর বনে প্রবেশ করল। মহাকবি কালিদাস রঘুর দিগ্বিজয় বর্ণনার ছলে যে অমিত বিক্রম মগধেশ্বরের বিজয়গাথা রচনা করেছিলেন তার নাম সমুদ্রগুপ্ত। এক হিসাবে সমুদ্রগুপ্ত আলেকজান্ডারের থেকেও বেশি শক্তিশালী ছিলেন। আলেকজান্ডারের সাম্রাজ্য তার মৃত্যুর পরেই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু সমুদ্রগুপ্ত তার সমুদ্রের মতো বিশাল সাম্রাজ্যকে এমন সুকঠিন শৃঙ্খলে বেঁধে গিয়েছিলেন যে তার বংশধররা 3 পুরুষ পর্যন্ত প্রায় নিরুপদ্রবে সেটাকে ভোগ করেছিলেন। 100 বছরের মধ্যেও সেই বন্ধন আলগা হয়নি। গুপ্ত সাম্রাজ্যের ভাঙন ধরল সমুদ্রগুপ্তের নাতি কুমারগুপ্তের সময়। তখনও সাম্রাজ্য কপিসা থেকে প্রাগ জ্যোতিষ পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাইরের প্রকৃতি অটুট থাকলেও ভিতর থেকে শূন্য হয়ে পড়েছে। যে দুর্দম জীবন শক্তি এই বিরাট ভূখণ্ডকে একত্রিত করে রেখেছিল, কালক্রমে বার্ধক্যের কারণে সেটা দুর্বল হয়ে গেছে। কুমারগুপ্তের দীর্ঘ রাজত্বকালের শেষ ভাগে উন্মাদ ঘূর্ণিঝড়ের মতো হুমরা সাম্রাজ্যের উত্তর পশ্চিম প্রান্তে আঘাত করল। এই প্রচণ্ড আঘাতে জীর্ণ সাম্রাজ্য কেঁপে উঠল। কুমারগুপ্ত ভোগ বিলাসী ছিলেন, বীর ছিলেন না, কিন্তু তার এক মহাবীর পুত্র জন্মগ্রহণ করেছিল, গুপ্ত বংশের শেষ বীর স্কন্দ। তরুণ স্কন্দগুপ্ত তখন যুবরাজ, ভট্টারক পদে বসে আছেন। রাজবংশের চঞ্চলা লক্ষ্মীকে স্থির করার জন্য স্কন্দ 3 রাত ভূমিশয্যায় শুয়ে যুদ্ধে বেরিয়ে পড়লেন। সেদিন থেকে পতন হতে যাওয়া ক্ষয়গ্রস্ত সাম্রাজ্যকে অটুট রাখার অক্লান্ত চেষ্টায় দীর্ঘ জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্র ও সৈন্য শিবিরে কাটানোই এই ভাগ্যহীন বীর কেশরীর পূর্ণ ইতিহাস। যুবরাজ স্কন্দ পঞ্চনদ প্রদেশে হুন সেনা শক্তির সম্মুখীন হলেন। হিংস্র বর্বর হুনেরা প্রাণপণ যুদ্ধ করল, কিন্তু অসামান্য বীর যোদ্ধা স্কন্দের সাথে পেরে উঠল না। তাও আশ্চর্য এই যে তারা পরাজিত হয়েও দূরে চলে গেল না। পঞ্চনদ প্রদেশ নদ নদী ও পর্বত দিয়ে অনেক ভাগে ভাগ করা। চক্রবর্তী গুপ্ত সম্রাটের অধীনে প্রায় 50টি ছোট বড় সামন্ত রাজা ভিন্ন ভিন্ন রাজ্য গঠন করে এই দেশ শাসন করত। হুনদের আক্রমণে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। কুলছাপানো বন্যায় খড়কুটোর সাথে সাথে বড় বড় গাছপালাও ভেসে গিয়েছিল। তারপর স্কন্দের আবির্ভাবে বন্যার জল নামলো বটে, কিন্তু নানা স্থানে জলাশয় হয়ে রয়ে গেল। পরাজিত হুন সৈন্যদলের অধিকাংশ দেশ ছেড়ে গেল, কিছুজন ভূমি আশ্রয় করে রয়ে গেল। কঠিন রোগ যেমন তীব্র ওষুধের দ্বারা দূর না হয়ে শরীরের দুর্গম স্থানে আশ্রয় নেয়, কয়েকটা হুন গোষ্ঠীও তেমনি এদিক ওদিক পাহাড়ের উঁচু নিচু স্থানে আশ্রয় নিল। হয়তো স্কন্দ আরও কিছুকাল এই প্রান্তে থাকতে পারলে
সম্পূর্ণরূপে হুন উৎপাত নির্মূল করতে পারতেন, কিন্তু থাকতে পারলেন না। সাম্রাজ্যের অপর প্রান্তে গুরুতর অশান্তির সংবাদ পেয়ে তাকে ফিরে যেতে হলো। পঞ্চনদ প্রদেশ আপাত দৃষ্টিতে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত রইল বটে, কিন্তু তার আগের মতো স্বতন্ত্রতা আর রইল না। পাহাড়ে ঘেরা ক্ষুদ্র রাজ্য বিটঙ্ক হুনদের হাতের মুঠোয় চলে আসে। এই হুনদের পরিচালক রোট্টো রাজ্যের শ্রেষ্ঠ সুন্দরী ধারাদেবী নামক এক কুমারীকে অঙ্কুশায়নী করে নতুন রাজবংশের সূচনা করেছিলেন। প্রথম সংঘর্ষের বিস্ফোরণের আগুন নিভে যাওয়ার পর বিজয়ী ও পরাজিতদের মধ্যে বিদ্বেষভাব কমতে লাগল। উগ্র হুন প্রকৃতি পারিপার্শ্বিক প্রভাবের ফলে শান্ত হয়ে এলো। সবথেকে বেশি পরিবর্তন হলো স্বয়ং মহারাজ রোট্টের। ধারাদেবীর নরম ও সহিষ্ণু চোখে না জানি কোন অপরিসীম শক্তি ছিল। তিনি এই দুর্ধর্ষ বর্বরকে সম্পূর্ণ বশীভূত করলেন। রোট্টো ক্রমশ বুদ্ধের করুণাবাণী শরণাপন্ন হল। তার নামের পিছনে ধর্মাদিত্য উপাধি যোগ হল। কপতকুটের যে বৌদ্ধ মন্দির হুনদের আক্রমণে ভগ্নস্তূপে পরিণত হয়েছিল তা পুনর্গঠিত হল। রোট্টো ধর্মাদিত্য রাজত্বকালে 7 বছরের মাথায় মহাদেবী ধারা একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে চিরকালের মতো তার চোখ বুঝলেন। কিন্তু রোট্টো আর নতুন মহাদেবী গ্রহণ করলেন না। একটি মাত্র কন্যার নাম রাখলেন রট্টা যশোধরা। প্রথম হুন অভিযানের পর প্রায় 25 বছর কেটে গেল। ওদিকে স্কন্দগুপ্ত পিতার মৃত্যুর পর সম্রাট হয়েছে। সাম্রাজ্যের চারিদিক ঘিরে বিদ্রোহ এবং অশান্তির আগুন জ্বলছে। ধীরে ধীরে মগধকে কেন্দ্র করে সেই বিদ্রোহের বৃত্তটি ছোট হয়ে আসছে। রাজ্যের মধ্যে পোষা মিত্রীয়গণ গোপনে অরাজকতা ও চক্রান্তের বিষ ছড়াচ্ছেন। এই বিষবৃত্তের মধ্যে স্কন্দ ক্লান্তিহীন নিদ্রাহীনভাবে যুদ্ধ করে চলেছেন। তার বিপুল বাহিনী কখনো ব্রহ্মপুত্রের উপকূলে গিয়ে বিদ্রোহীর অন্তরে আতঙ্ক সঞ্চার করছে, আবার পরক্ষণেই দক্ষিণের মহাসাগরের দ্বীপ শ্রেণীতে শান্তি সেতু বন্ধনের চেষ্টা করছে। বর্ষার শেষে মহারাজ রাজপুরীতে পদার্পণের অবকাশ পান না। সচিবগণ পাটলিপুত্র থেকে যথাসাধ্য রাজকার্য চালাচ্ছে। সাম্রাজ্যব্যাপী এই বিশৃঙ্খলার মধ্যে রাজকার্য যে সঠিকভাবে চলছিল না সেটা বলাই বাহুল্য। ভূমিকম্পে যখন মাথার উপর ঘর ভেঙে পড়ছে তখন ঘরের এক কোণে রাখা ছোট্ট বাসনকে কেউ লক্ষ্য করে। তুচ্ছ বিটঙ্ক রাজ্যের কথা পাটলিপুত্রের সকলে ভুলে গিয়েছিল। 25 বছরের মধ্যে কেউ আর তার খোঁজ নেয়। রাজ্যের পুরনো দলিল রক্ষক মহাশয় মৃত্যু হওয়াতে নতুন কর্মচারী নিযুক্ত হয়েছিল। নবীনতার উদ্যমে তিনি একদিন পুরনো সব পুস্তকাদি ঘাঁটতে ঘাঁটতে বিটঙ্ক রাজ্যের নাম আবিষ্কার করলেন। 25 বছর এই রাজ্য থেকে কোনো রাজস্ব আসেনি। রাজ্যটা গেল কোথায়? বহু নথিপত্র অনুসন্ধানের পর আসল তথ্য জানা গেল। নতুন দলিল রক্ষক মহাশয় দুঃসংবাদটি মন্ত্রীকে জানালেন। স্কন্দ তখন পাটলিপুত্রে ছিলেন। সুদূর কেরল দেশে যুদ্ধ করতে করতে এই গুরুতর দুর্যোগের কথা শুনে তিনি তাড়াতাড়ি রাজধানীতে ফিরে আসেন। আবার নাকি হুন আসছে। লক্ষ লক্ষ হুন বক্ষ নদী পার করে দক্ষিণ দিকে যাত্রা করেছে। দুজন চীনা ভিক্ষুক এই সংবাদ নিয়ে কপিসায় উপস্থিত হয়েছিলেন। তখন থেকে দিনরাত ঘোড়া চালিয়ে রাজদূত স্কন্দের কাছে বার্তা এনেছে। কেরল যুদ্ধের ভার কয়েকজন পুরনো সেনাপতির উপর দিয়ে স্কন্দ পাটলিপুত্রে ফিরে এসেছেন। মহামন্ত্রী বিটঙ্ক রাজ্যের সংবাদ নিয়ে রাজার কাছে উপস্থিত হলেন। একটা বড় ভুল হয়ে গেছে। বিটঙ্ক নামক পঞ্চনদ প্রদেশের একটা রাজ্য আমাদের হিসেব থেকে পেরিয়ে গিয়েছিল। দেখা যাচ্ছে হুনেরা সেটা অধিকার করে বসেছে। 25 বছর তারা রাজস্ব দেয়নি।
স্কন্দ তখন প্রাসাদের এক বিশ্রাম কক্ষে একা ছিলেন। পাথরের মেঝের উপর বসে পাশা চালছিলেন। মন্ত্রীর কথায় চিন্তামগ্ন চোখ তুলে চাইলেন। স্কন্দের বয়স এই সময় প্রায় 50 বছর, কিন্তু বলশালী দেহে কোনো বার্ধক্যের ছাপ নেই। রমণীর মতো কোমল চোখ দুটো যেন সবসময় স্বপ্ন দেখছে। তার চমৎকার দেহ ও সুশ্রী মুখমণ্ডল দেখে তাকে যোদ্ধা বলে মনে হয় না, কবি ও ভাবুক বলে ভুল হয়। স্কন্দ 2 হাতে পাশা ঘষতে ঘষতে শূন্য দৃষ্টিতে চেয়ে বললেন, পাশা বলছে এবার হুনকে তাড়াতে পারবো না। 3 বার পাশা ফেললাম, 3 বারই পাশা ওই কথা বলল। গুপ্ত সাম্রাজ্য টলছে, ভেঙে পড়তে আর দেরি নেই। তারপর চমকে সচেতন হয়ে বললেন, আসন গ্রহণ করুন আর্য। মহাসচিব পৃথ্বী সেন রাজার সামনের আসনে বসলেন। বৃদ্ধের বয়স 80 পার হয়েছে। ইনি একাধারে এই বৃহৎ রাজ্যের মহাসচিব ও প্রধান সেনাপতি। স্কন্দের পিতা কুমারগুপ্তের সময় থেকে এক মনে রাজ্যের সেবা করে আসছেন। পৃথ্বী সেন নীরস কণ্ঠে বললেন, কবি কালিদাস একদিন আমাদের বলেছিলেন, পাশার ভবিষ্যৎবাণী, মদ্যপের প্রতিজ্ঞা ও শত্রুর হাসি যে বিশ্বাস করে সে নির্বোধ। হায় কালিদাস! দীর্ঘশ্বাস ফেলে স্বর্গত কবির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে মন্ত্রী বললেন, এখন এই বিটঙ্ক রাজ্যটা নিয়ে কি করা যায়? স্কন্দ একটু হেসে বললেন, রাজ্যটা হারিয়ে গিয়েছিল, বিচিত্র নয়। কেরলে যুদ্ধে আমার আঙুল থেকে একটা নীলকান্ত মণি কখন ফুলে গিয়েছিল জানতে পারিনি, আজ প্রথম লক্ষ্য করলাম। এই দেখুন, বলে আঙুল দেখালেন। তারপর রাজা ও মন্ত্রী মিলে গুপ্ত সলা পরামর্শ করলেন। বিটঙ্ক রাজ্য অবশ্য তাদের আলোচনায় খুবই ক্ষুদ্র অংশ অধিকার করল। অবশেষে ঠিক হলো যে হুন যখন আবার আসছে, তখন চতুরঙ্গ বাহিনী নিয়ে স্কন্দ তাদের পথ আটকাবার জন্যে 1 মাসের মধ্যে পুরুষপুর যাত্রা করবে এবং পঞ্চনদ প্রদেশের যত সামন্ত রাজা আছেন সকলের কাছে অবিলম্বে দূত পাঠানো হবে, যাতে সম্মিলিত সামন্ত চক্র হুনদের বিরুদ্ধে সৈন্য সাজিয়ে নিজেদের রাজ্য রক্ষার জন্য প্রস্তুত থাকেন। বিটঙ্ক রাজ্যেও মগধের দূত যাবে। সেখানকার হুন রাজাকে মগধের আনুগত্য স্বীকার করার জন্য আদেশ দেওয়া হবে। হুন যদি তা অস্বীকার করে, তখন স্কন্দ সেখানে গিয়ে যথাযোগ্য ব্যবস্থা করবেন। মহাসচিব রাজার কাছ থেকে বিদায় নেয়ার কিছুক্ষণ পরে বিদূষক পিপ্পলি মিশ্র এসে দেখা দিলেন। বেশ মোটা ব্রাহ্মণ, হাতে একটা বড় কুমড়ো। রাজা দেখে বললেন, পিপুল, এ কি কুমড়ো কেন? কুমড়োটি মহারাজের পায়ের কাছে রেখে বিদূষক মন্ত্রী পরিত্যক্ত আসনে বসে হাঁপাতে হাঁপাতে বললেন, মহারাজ, খালি হাতে রাজার কাছে আসতে নেই, এটাই তো নিয়ম। রাজা বললেন, ঠিকই হয়েছে, তোমার বুদ্ধি ও শরীর 2 কুমড়োর মতো। এটা পেলে কোথায়? পিপ্পলি বললেন, চালে ফলেছিল, ব্রাহ্মণীকে প্রতিশ্রুতি দিয়ে আপনার জন্য এনেছি। কি প্রতিশ্রুতি দিয়েছ ব্রাহ্মণীকে? বয়স্য, আমার স্ত্রীর একটি অকাল কুষ্মাণ্ড ভ্রাতুষ্পুত্র আছে। তার খুব দেশ ভ্রমণের ইচ্ছা। এখন মহারাজ যদি তাকে কোনো দূর দেশে দূতরূপে পাঠান, তবেই তার ইচ্ছা পূর্ণ হয়। আমি মহারাজের কাছে নিবেদন করব এই প্রতিশ্রুতি দিয়ে গৃহিণীর কাছ থেকে কুমড়োটি হাতিয়েছি। রাজা হেসে বললেন, ধন্য পিপুল, তোমার বয়স্যপ্রীতি অতুলনীয়। তাই হবে, তোমার গৃহিণীর ভাইপোকে দেশ ভ্রমণে পাঠাও। এখন কুমড়োটি রান্নাঘরে পাঠাও। কুমড়োটি নিয়ে যাওয়া হলে স্কন্দ বললেন, পিপুল, এসব পাশা খেলি, আর একবার ভাগ্য পরীক্ষা করব। তুমি যদি আমাকে হারাতে পারো, বুঝবো নিয়তির বিধান অলঙ্ঘনীয়। পিপ্পলি মিশ্র বললেন, বয়স্য, পরাজিত করতে পারি বা না পারি, নিয়তির বিধান চিরকালই অলঙ্ঘনীয়, কারণ নিয়তি স্ত্রী জাতি। দেখা যাক। বলে স্কন্দ পাশা ফেললেন।
এটা আমাদের গল্প শুরু হওয়ার প্রায় 3 মাস আগের ঘটনা। অশ্বচল চিত্রক যে বনের মধ্যে প্রবেশ করল সেটা নিতান্ত ছোট না, প্রায় 6 ক্রোশ জুড়ে ছড়িয়ে রয়েছে। বড় বড় গাছ পাশাপাশি মাথা তুলে দাঁড়িয়ে আছে, তাদের শাখাগুলি পরস্পরকে জড়িয়ে আছে। নিচে সূর্যের আলো পর্যন্ত আসছে না, অন্ধকার। বনভূমির সব জায়গায় সমতল নয়, জায়গায় জায়গায় শক্ত পাথর উঁচু হয়ে বেরিয়ে আছে। কোথাও গাছের ছায়ায় ঘেরা পরিষ্কার স্থান, কোথাও মাটির উপর কাঁটা গাছ, কখনো আবার 2-1টা ক্ষীণ ধারার ঝর্ণা। এই বনে হরিণ, শূকর, খরগোশ, ময়ূর, নানা রকম শিকার আছে। প্রধান নগরীর কাছে রাজবংশের লোকেদের জন্য এই রকম স্থান সযত্নে রক্ষার রীতি ছিল। এই বনের মধ্যে প্রায় 3 ক্রোশ পথ তীর বেগে ঘোড়া ছোটাবার পর চিত্রক বলগার টানে ঘোড়ার গতি কমাল। বহুদিন চিত্রক ঘোড়া চড়েনি, তাই ধাবমান ঘোড়ার পিঠে বসে বায়ুর তীব্র প্রবাহে তার রক্তে গতির উল্লাস জেগেছিল। সে হঠাৎ মাথা তুলে উচ্চ কণ্ঠে হেসে উঠল, কিন্তু পরক্ষণে সে থেমে গেল। দূর থেকে যেন মানুষের গলার ডাক এল। শুনছেন? ঘোড়াটি একটি জনহীন ফাঁকা স্থানে এসে পড়েছিল। চমকে তার গতি কমিয়ে চারিদিকে চাইল, দেখল ফাঁকা স্থানটির কিনারায় একটা বড় মহুয়া গাছের তলায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার পাশে একটা ঘোড়া। এতক্ষণ এই বনে একটিও মানুষের সঙ্গে চিত্রকের দেখা হয়। সে সন্দিগ্ধ চোখে ওই ব্যক্তিকে নিরীক্ষণ করল। দূর থেকে ভালো করে দেখা গেল না, তবুও বেশভূষা থেকে সম্ভ্রান্ত ব্যক্তি বলে মনে হয়। চোখের ওপর হাতের ছায়া এনে ভালো করে দেখল, লোকটা যেই হোক সে একা, কাছাকাছি অন্য কেউ নেই। তা সত্ত্বেও চিত্রক ইতস্তত করল, ভাবল পালিয়ে যায়। কিন্তু ওই ব্যক্তির সঙ্গেও ঘোড়া রয়েছে, পালালে পিছনে ধাওয়া করতে পারে। এমন সময় কি করবে ঠিক না করতে পেরে চিত্রক স্থির হয়ে রইল। এইবার অন্য ব্যক্তি ঘোড়ার লাগাম ধরে গাছের তলা থেকে বেরিয়ে এলো। তখন চিত্রক দেখল অশ্বটি খোঁড়া, 3 পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে চলছে। ব্যাপার বুঝে চিত্রক এগিয়ে গেল। অন্য ব্যক্তিটি তাকে আসতে দেখে দাঁড়িয়ে পড়েছিল। মহুয়া গাছের কাছে উভয় মুখোমুখি হলো। কিছুক্ষণ দুজনে পরস্পরকে পর্যবেক্ষণ করল। চিত্রক দেখল লোকটি বেশ মোটা, মুখমণ্ডল গোলাকৃতি, চোখও একই। একজোড়া সুপুষ্ট গোঁফ মুখের শোভা বাড়িয়ে তুলেছে বটে, কিন্তু গোঁফের সুন্দর বিন্যাস নানা বিপর্যয়ের মধ্যে পড়ে ঘেঁটে গেছে। মাথায় লাল রঙের পাগড়ি, পরনে হলুদ রঙের বস্ত্র ও উত্তরীয়। উত্তরীয়টি পেটের কাছে জড়িয়ে পাশে গেঁড়ো দেয়া। কোমর থেকে একটা বড় তরবারি ঝুলছে। অপরদিকে সে ব্যক্তি দেখল দামি অলঙ্কারে সাজানো একটি তেজস্বী ঘোড়া, তার পিঠে সাধারণ পোশাকে এক সৈনিক বসে আছে। অশ্ব ও অশ্বারোহীর বেশভূষা সম্পূর্ণ বিপরীত। তার ধারণা হলো ঘোড়াটি কোনো ধনী ব্যক্তির সম্পত্তি এবং আরোহী এই ঘোড়ার রক্ষক। সে বলল, বাপু বলতে পারো তোমাদের এই বন্য দেশে কোথাও লোকালয় আছে কিনা? চিত্রক বুঝল লোকটি তারই মতো এদেশে নতুন এসেছে। সে নিশ্চিত হয়ে বলল, তুমি কোথা থেকে আসছো? লোকটি একটু রুষ্ট হলো। এই সৈন্যটা তার সাথে সমকক্ষের মতো কথা বলে। এই দেশের লোকগুলো কি একেবারেই গ্রাম্য? সম্মানিত পুরুষকে দেখলে চিনতে পারে না। সে গোঁফ ফুলিয়ে বলল, কোথা থেকে আসছি তা জেনে তোমার প্রয়োজন নেই। এই বন্য রাজ্যে প্রবেশ করা অবধি শুধু পাহাড়, পর্বত, বন, জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। মানুষগুলো এমন অসভ্য যে মাগধী অভ্যর্টট পর্যন্ত ভালো করে বোঝে না। 7 দিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এখনও রাজধানী কপতকুট পৌঁছাতে পারলাম না। কাল রাতে এক গ্রামে গৃহস্থের কুটিরে আশ্রয় নিয়েছিলাম। সকালে উঠে দাসীপুত্রটি কপতকুটের সোজা পথ দেখিয়ে দিল। সে থেকে 5টা পাহাড় পার হয়েছি, কিন্তু এখনও কপতকুটের দেখা নেই। তারপর আবার আর এক জ্বালা, এই বনে প্রবেশ করে ঘোড়াটি গর্তে পা দিল। লোকটি সশব্দে নিঃশ্বাস ত্যাগ করল। ঘোড়ার পা ভেঙেছে, পেটে সমস্ত দিন অন্ন নেই। জরুরি রাজকার্য না থাকলে কোন কালেই বেকার দেশ ছেড়ে যেতাম। চিত্রক প্রশ্ন করল, তুমি কপতকুট যেতে চাও রাজকার্যে? লোকটি গম্ভীরভাবে বলল, হ্যাঁ, খুব জরুরি রাজকাজ। আমার নাম শশীশেখর শর্মা। মগধের রাজবয়স্য আমার, কিন্তু সে যাক,
কপতকুট কি এখান থেকে অনেক দূর? পাঠক বুঝেছেন শশীশেখর শর্মা আর কেউ নয়, বিদূষক পিপ্পলি মিশ্রের গৃহিণীর ভ্রাতুষ্পুত্র। তার প্রশ্নের উত্তরে চিত্রক বলল, কপতকুট অনেক দূর, আজ রাত্রে পৌঁছাতে পারবে না। ঘোড়া থাকলে পৌঁছাতে পারতে। মগধের রাজদূত চিত্রকের ঘোড়ার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়েছিল। বলল, এটা কি তোমার ঘোড়া? হ্যাঁ। শশীশেখর পুরো বিশ্বাস করল না, কিন্তু অবিশ্বাস করেও কোনো লাভ নেই। সে উৎসুক স্বরে বলল, তোমার ঘোড়া বিক্রি করবে? চিত্রক চোখ কুঁচকে তার দিকে চাইল। কত মূল্য দেবে? শশীশেখর ঘোড়ার দিকে তাকিয়ে একটা আঙুল দিয়ে গোঁফে তা দিতে দিতে ভাবল, তারপর বলল, সসহ্য অস্ত্রের জন্য 5 কাশাপন দেব। চিত্রক ভাবল, পরের জিনিস পরকে বেশে যদি 5 কাশাপন পাওয়া যায়, খারাপ কি? চুরির ঘোড়া নিজের কাছে রাখা নিরাপদ নয়, ধরা পড়ার ভয় আছে। কিন্তু চিত্রক দেখল রাজদূত মহাশয়ের প্রয়োজন অনেক বেশি। প্রয়োজনের অনুপাতে জিনিসপত্রের মূল্যের হ্রাস বৃদ্ধি হয়। চিত্রক অবজ্ঞার সাথে হেসে বলল, কার সাপন? এই ঘোড়ার সাজসজ্জার মূল্যই 5 দিনার। তোমাদের মগধে মনে হয় তোমরা গাধার পিঠে চড়ে বেড়াও, তাই ঘোড়ার মূল্য জানো না। বলে ঘোড়ার মুখ ফিরিয়ে প্রস্থানে উদ্যত হল। শশীশেখর মনে মনে বড়ই ক্রুদ্ধ হল, কিন্তু এদিকে অশ্বারোহী চলে যায়। শশীশেখর ক্রোধ গলাধকরণ করে ডাকল, শোনো শোনো, তুমি আমার অসহায় অবস্থা দেখে অনুচিত মূল্য দাবি করছো। পাটলিপুত্রে এরকম করলে 200 কারসাপন দণ্ড দিতে হতো, কিন্তু এই অসভ্য বন্য দেশে যাক 5 দিনারই দেব। চিত্রক ফিরে বলল, 5 দিনার তো সজ্জার মূল্য, অশ্বটি কি বিনামূল্যে চাও? শশীশেখর বড়ই বিপদে পড়ল। সে অর্থ সম্বন্ধে বিলক্ষণ হিসাবী, অকারণে অর্থ ব্যয় করতে চায় না, কিন্তু এই অর্থলোভী রাক্ষসটা সুবিধে পেয়ে তার রক্ত শোষণ করতে চায়। সে অস্থির হয়ে বলল, আবার অশ্বের মূল্য? 5টা দিনারও যথেষ্ট হলো না? এটা কি ডাকাতের রাজ্য? চিত্রক হাসল। দস্যুর রাজ্যই বটে। ভেবে দেখো, অশ্বের জন্য আরও 5টা দিনার দিতে পারবে? না পারো, চললাম। আবার অশ্বারোহী চলে যায়। তখন শশীশেখর বিষণ্ণ গলায় বলল, আমি আমি 6টি দিনার দেব এবং এই ঘোড়াটা তোমায় দেব। পরিবর্তে তোমার ঘোড়া আমাকে দাও, এর বেশি আর আমি দিতে পারবো না। তোমার ঘোড়া নিয়ে আমি কি করব? মরা গাধার কি মূল্য? মৃত গাধা? ওটা সামান্য আঘাত লেগেছে মাত্র, 2 দিনে সেরে যাবে, তখন ওটাকে অনেক দামে বিক্রি করতে পারবে। চিত্রক দেখল মগধের দুধ আর বেশি উঠবে না। তার ঘোড়াটি নিতান্ত খারাপ নয়, পায়ের আঘাত অল্প দেখভাল করলেই সেরে যাবে। চিত্রকের একটা ঘোড়া থাকলে ভালো হয়, যোদ্ধার অশ্বই সম্পদ। সে সম্মত হলো। তখন শশীশেখর কোমর থেকে উত্তরীয় খুলে তার ভিতর থেকে একটা থলি বার করল। থলিটা বেশ পরিপূর্ণ। শশীশেখর সঞ্চয় ব্যক্তি, বিদেশ যাত্রার আগে নানা রকম প্রয়োজনীয় বস্তু এই থলিতে ভরে নিয়েছিল। রাজকোষ থেকে পাওয়া সোনার উপো তো ছিল, আবার কড়িও ছিল, অলঙ্করণের জন্য চন্দন তিলক ছিল, চিরুনি ছিল, মুখশুদ্ধির জন্য এলাচ লবঙ্গ হরিতকি ছিল, আরও কত কি। আর চোখে চিত্রকের দিকে চেয়ে শশীশেখর থলিটা খুলতে লাগল। থলি থেকে দিনার বার করতে গিয়ে অসাবধানে কয়েকটি শলাকার মতো ছোট জিনিস মাটিতে পড়ল। চিত্রক সেই দিকেই তাকিয়েছিল। এখন দ্রুত ঘোড়া থেকে নেমে কুড়িয়ে নিল। হাতে তুলে দেখল হাতির দাঁতের তৈরি পাশা। পাশা খেলায় চিত্রকের দুর্নিবার মায়া আছে। চিত্রক উৎসাহের সাথে বিস্ময় প্রকাশ করে বলল, দূত মহাশয়, আপনার থলিতে পাশা খেলার সরঞ্জাম দেখছি। শশীশেখর একটুও বিচলিত না হয়েই বলল, পাশা খেলা 64 কলার একটি অংশ। পাটলিপুত্রের সজ্জন নাগরিক মাত্রই পাশা খেলে থাকেন, স্বয়ং পরম ভট্টারক। চিত্রক বলল, তুমি আমার সাথে পাশা খেলবে? ঘোড়া বাজি রইল। যদি জিততে পারো বিনামূল্যে আমার ঘোড়া পাবে, আর যদি আমি জিতি তোমার ওই ঘোড়া অশ্ব নেব। কিছুক্ষণ চিন্তা করে শশীশেখর দেখল হারলে তার কোনো ক্ষতি নেই, জিতলে বিশেষ লাভ, 6টি স্বর্ণ দিনার বেঁচে যাবে। সে বলল, উত্তম, খেলবো?
আমি বর্ণশ্রেষ্ঠ হলেও দ্বন্দ্বযুদ্ধ বা পাশা খেলায় কেউ আহ্বান করলে পিছিয়ে যায় না। তখন দুজনেই ঘোড়া ছেড়ে রেখে গাছের তলায় ঘাসের উপর বসে খেলতে আরম্ভ করল। কিছুক্ষণের মধ্যেই দুজনে খেলায় মেতে উঠল। খিদে তেষ্টা আর রইল না। খেলা শেষে দেখা গেল শশীশেখরের ঘোড়াটি চিত্রক জিতে নিয়েছে। ক্ষোভে গোঁফের প্রান্ত টানতে টানতে শশীশেখর বলল, তুমি পাকা খেলোয়াড় বটে, ভাগ্য বলে আমাকে পরাজিত করেছো। আবার খেলবে? চিত্রক বলল, খেলবো। এবার কি বাজি রাখবে? এবার তরবারি। বলে শশীশেখর কোমর থেকে তরবারি খুলে পাশে রাখল। চিত্রক বলল, ভালো, আমি দুটো ঘোড়াই বাজি রাখছি। শশীশেখর আনন্দের সাথে খেলতে বসল, কিন্তু এবারও ভাগ্যদেবী তার প্রতি বিমুখ হল। তরবারি তুলে নিয়ে চিত্রক বলল, আর খেলবে? যে পরাজিত হয় তার খেলার ঝোঁক আরও বেড়ে যায়। কৃপণও তখন দুঃসাহসী হয়ে ওঠে। শশীশেখর লাল চোখে চেয়ে বলল, খেলবো। তুমি দুবার জিতেছো বলে কি বারবার জিতবে? ভালো, আমি দুটো ঘোড়া ও তরবারি বাজি রাখলাম। তোমার পণ? আমার পণ? শশীশেখর হঠাৎ থেমে গেল। তার মাথার মধ্যে একটু সুবুদ্ধির উদয় হলো। ঘোড়া ও তরবারি তো গেছেই, এইভাবে যদি সব যায়। তাকে ইতস্তত দেখে চিত্রক ব্যঙ্গ করে বলল, ভয় পাচ্ছ? সুবুদ্ধিটা ভেসে গেল। শশীশেখর ক্রুদ্ধ স্বরে বলল, ভয়? কোন মূর্খ এমন কথা বলে? আমি যথা সর্বস্ব পণ রেখে খেলতে পারি। তুমি খেলবে? আপত্তি নেই, কিন্তু আপাতত ওই আংটিটা বাজি রাখতে পারো। শশীশেখর নিজের আংটির দিকে চাইল। মগধের রাজচিহ্নিত আংটি, এটাই তার রাজসভার প্রবেশপত্র। কিন্তু শশীশেখর হিতাহিত জ্ঞান শূন্য। সে আংটি খুলে জোরে মাটির ওপর রেখে বলল, তাই হোক, এসো, এবার দেখব। আবার খেলা আরম্ভ হলো। খেলার ফলাফল অভিন্ন থাকলো। খেলার শেষে চিত্রক আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজের তর্জনীতে পড়ে নিল। দুধ মহাশয়, এবার চললাম। আজ সারাদিন কিছু খাওয়া হয়নি, বেজায় খিদে পেয়েছে। আমাকেও অনেক দূর যেতে হবে। এতক্ষণে শশীশেখর একেবারে ফেটে পড়ল। লাফিয়ে উঠে গর্জন করল, তুই প্রতারক! হাতের কারসাজিতে আমার পণ জিতে নিয়েছিস। চিত্রক বিদ্যুতের মতো উঠে দাঁড়ালো। প্রতারক শব্দটা পাষাড়ীদের পক্ষে অত্যন্ত খারাপ। তার কপালে তিলক চিহ্ন আগুনের মতো জ্বলে উঠল। কিন্তু পরক্ষণে তার রাগ উধাও হয়ে গেল। শশীশেখরের মোটা ও মসৃণ শরীরের উগ্রভাগ দেখে ক্রুদ্ধ সজারুর কথা মনে হলো। সে তার মোটা গোঁফযুক্ত মুখের দিকে চেয়ে অট্টহাস্য করে উঠল। বলল, পাশা তোমার, আমি কারসাজি করব কিভাবে? কথাটা সত্যি। যার পাশা সে ধাতু ঢুকিয়ে কারসাজি করতে পারে কিছু। শকুনীয় পুষ্কর তাই করেছিল, কিন্তু শশীশেখরের সেটা বোঝার মতো মনের অবস্থা ছিল না। সে চিৎকার করতে লাগলো, তুই ধূর্ত, প্রতারক! প্রতারকের অসাধ্য কাজ নেই। চিত্রক বলল, ওই শব্দটা আর ব্যবহার করো না, বিপদ হবে। ভাগ্যদেবী তোমার প্রতি বিমুখ, তাই তুমি হেরেছ। শোনো, আর একবার সুযোগ দিচ্ছি। তুমি এখনই বলেছ যে সর্বস্ব বাজি রেখে খেলতে পারো। এসো, সর্বস্ব বাজি রেখে খেলো। আমিও সর্বস্ব বাজি রাখছি। যদি জিততে পারো, যা কিছু হেরেছ সমস্তই ফিরে পাবে, আমার ঘোড়াও পাবে। সম্মত আছো? শশীশেখর একটু শান্ত হয়ে চিন্তা করল। তার সর্বস্বই গেছে, আছে কেবল থলিটা। থলিতে গুটি কয় স্বর্ণরৌপ্য মুদ্রা আছে সত্যি, কিন্তু এই নির্জন অরণ্যে সেগুলো কোন কাজে লাগবে? ঘোড়া ফিরে পেলে আশা আছে লোকালয়ে পৌঁছতে পারবে, না হলে বনে রাত্রিবাস অবধারিত। বনে নিশ্চয়ই বাঘ হায়না আছে। আসন্ন রাত্রির কথা ভেবে হঠাৎ তার হৃদকম্প হলো। এটা যে শিকারের বন সেটা সে জানতো না। শশীশেখর আর দ্বিধা না করে আবার খেলতে বসল। কিন্তু ভাগ্যদেবী সত্যিই তার উপর রুষ্ট হয়েছিলেন। সে জিততে পারল না। ক্ষোভে হতাশায় পাশা ছুঁড়ে ফেলে দিয়ে সে উঠে দাঁড়ালো। চিত্রক সযত্নে পাশাগুলি তুলে নিয়ে বলল, এ পাশা এখন আমার। মনে রাখো, তুমি সর্বস্ব হেরেছ। শশীশেখর
উন্মত্ত কণ্ঠে চিৎকার করে উঠল, তুই প্রতারক, প্রতারণা করে আমার সর্বস্ব লুট করেছিস। চিত্রকের চোখ তরবারির ফলার মতো তীক্ষ্ণ হয়ে উঠল। আর যাই বলো, আপত্তি নেই, কিন্তু প্রতারক শব্দটা আর উচ্চারণ করো না, একবার নিষেধ করেছি। শশীশেখর গর্জন করে উঠল, প্রতারক, 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 1000 বার বলবো। আমার আমার হাতে যদি তরবারি থাকতো। চিত্রক নাক ফুঁসতে লাগলো। সে শশীশেখরের তরবারি তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নাও তোমার তরবারি, কি করবে, যুদ্ধ? শশীশেখর তরবারি তুলে নিল। সে বোধহয় কিছু তরবারি বিদ্যা জানত, কিন্তু বর্তমান মানসিক অবস্থায় সেটাও ভুলে গিয়েছিল। সে তরবারি ওপরে তুলে চিত্রককে আক্রমণ করল। দুবার তরবারিতে ঠোকাঠুকি হলো। তারপর শশীশেখরের অস্ত্র ছিটকে দূরে গিয়ে পড়ল। চিত্রক বলল, ভেবেছিলাম তোমায় দয়া করব, সর্বস্ব নেব না, কিন্তু তুমি অযোগ্য। থলি দাও। কাঁদো কাঁদো মুখে ফুঁসতে ফুঁসতে শশীশেখর থলিটা ফেলে দিল। এবার তোমার পাগড়ি ও বস্ত্র দাও। শশীশেখর হতভম্ব হয়ে গেল। হ্যাঁ, তবে কি আমি উলঙ্গ থাকব? চিত্রক হাসল। সে তুমি জানো, আমার সম্পত্তি আমি নেব। তুই চোর, ডাকাত, প্রতারক। তাড়াতাড়ি দাও, না হলে কেড়ে নেব। হতভাগ্য শশীশেখর তখন নিরুপায় হয়ে মহুয়া গাছের আড়ালে গিয়ে বস্ত্রাদি খুলে চিত্রকের দিকে ফেলে দিল। নিষ্ফল ক্রোধে চোখের জল তার কোপ ভিজিয়ে দিতে লাগলো। নিজের সমস্ত সম্পত্তি নিয়ে চিত্রক ঘোড়ায় চড়ে বসল। শশীশেখরের ঘোড়ার পিঠে তরবারি পাশ দিয়ে আঘাত করতেই সে খোঁড়াতে খোঁড়াতে পালাল। চিত্রক তখন গাছের কাণ্ড লক্ষ্য করে বলল, তোমাকে তবু একটা দয়া করলাম, তোমার তরবারিটা ফেলে গেলাম। যদি নেউল বা খরগোশ তাড়া করে, আত্মরক্ষা করতে পারবে। বেলা তখন পড়ে আসছে, সূর্য গাছের চূড়া স্পর্শ করছে। দিক নির্ণয় করে চিত্রক সূর্যকে দক্ষিণে রেখে দ্রুত বেগে ঘোড়া চালাল। শশীশেখর বনের মধ্যেই পড়ে রইল। তার বর্তমান অবস্থায় তাকে আর পাঠক পাঠিকাদের সামনে উপস্থিত করা উচিত হবে না। প্রাচীর দিয়ে ঘেরা কপোতকুট নগরের উত্তর তোরণের কাছে চিত্রক যখন পৌঁছল, তখন সন্ধ্যা ঘনীভূত হয়েছে। তোরণের কাজ পর্যন্ত গিয়ে বন শেষ হয়েছে। এখানে এসে চিত্রক ঘোড়া ছেড়ে দিল। তারপর শশীশেখরের বস্ত্রাদি পরে নিয়ে মাথায় লৌহ চালকের উপর পাগড়ি বেঁধে অবাধে উদ্বেগহীন পদক্ষেপে নগরে প্রবেশ করল। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে কালের মন্দিরার প্রথম পর্ব। এই পর্বে সুকোপার চরিত্রে ছিলেন বিদিশা, অশ্বারোহী আগন্তুকের চরিত্রে হিমেলা, স্কন্দগুপ্তের মন্ত্রীর চরিত্রে সৈকত, স্কন্দগুপ্ত, শশীশেখর ও গল্প পাঠে সৌভাগ্য, বৃদ্ধ মোম, চিত্রক, পিপ্পলি মিশ্র ও গল্পের সূত্রধার আমি সায়ন। আজকের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে এই গল্পের পরবর্তী পর্বগুলো যখন আমরা আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে কালের মন্দিরার প্রথম পর্ব।